হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কেমিস্ট্রি পেপার 1 চ্যাপ্টার 1-এর ক্লাস কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। আমরা আমাদের ক্লাসের কিছু কনসেপ্ট এই ভিডিওতে দেখব আর কিছু কনসেপ্ট আমাদের লাইভ ক্লাসে দেখব। আচ্ছা, তো তোমাদের সবার আশা করি কোয়ান্টাম নাম্বার মনে আছে, ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার। তো এই কোয়ান্টাম নাম্বার, চারটা কোয়ান্টাম নাম্বার ইউজ করে আমরা ইলেকট্রনকে স্পেসিফাই করি। একটা পার্টিকুলার ইলেকট্রন কত নাম্বার শেলে আছে, সেই শেলের মধ্যে আবার তোমার সাব শেল থাকে। ঠিক আছে, সাব শেলের মধ্যে তার ওরিয়েন্টেশন কীরকম আছে, তো ইলেকট্রন স্পিনের ডিরেকশন কী আছে, সব কিছু আমরা স্পেসিফাই করতে পারি কোয়ান্টাম নাম্বারগুলো ইউজ করে। তো আমরা একটু রিভিশন দিয়ে নিই ছোটো করে যে কোয়ান্টাম নাম্বারগুলো অ্যাকচুয়ালি কী মিন করে। তোমার প্রথম কোয়ান্টাম নাম্বার, দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা মিন করে হচ্ছে শেল নাম্বারটা। বেসিক্যালি ফার্স্ট শেল মানে n ইজ ইকুয়াল টু 1, সেকেন্ড শেল মানে n ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড সো অন। এখন একটা পার্টিকুলার শেলের জন্য ধরো যে n ইজ ইকুয়াল টু 3, মানে উই আর টকিং অ্যাবাউট দ্য থার্ড শেল। থার্ড শেলের জন্য তোমার l এর ভ্যালু হতে পারে 0 থেকে কত n-1 মানে 2 পর্যন্ত। মানে যখন n এর ভ্যালু 3 তখন l এর ভ্যালু হতে পারে 0, 1 অ্যান্ড 2। l এর ভ্যালু যখন 0, দ্যাট সিগনিফাইজ দ্য s অরবিটাল। l এর ভ্যালু যখন 1, ইট সিগনিফাইজ দ্য p অরবিটাল। l এর ভ্যালু যখন 2, ইট সিগনিফাইজ দ্য d অরবিটাল। আর যখন 4 তখন f অরবিটাল। তো তারপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আছে আমাদের ml। সেটা হচ্ছে প্রত্যেকটা এল এর জন্য তোমার এক একটা ml আছে। যেমন আমার এখানে এল এর ভ্যালু কী কী ছিল, 0 ছিল, 1 ছিল, 2 ছিল। তো তুমি এল এর ভ্যালু 2 এর জন্য -2 থেকে 2 পর্যন্ত টোটাল 5টা ভ্যালু আমার ml হবে। এটা কীভাবে কাজ করে তোমাকে বলি। ফর l ইজ ইকুয়াল টু 2, মাই ml ভ্যালুজ আর রেঞ্জিং ফ্রম -2 টু +2। 2, -2, -1, 0, 1, 2, এই যে 5টা আমার ভ্যালু আসলো, এই 5টা হচ্ছে আমার ml ভ্যালু। 5টা ml ভ্যালু সিগনিফাই করে যে 5টা এখানে ধরো যে অরবিটাল আছে। হ্যাঁ, 5টা এখানে অরবিটাল আছে। এই জন্য ডি অরবিটালে 5টা, মানে ডি সাবশেলে 5টা অরবিটাল থাকে। প্রত্যেকটা অরবিটালে কিন্তু 2টা করে ইলেকট্রন আমরা রাখতে পারি। আর এই জন্য আমার ইলেকট্রনের স্পিন আদার পজিটিভ হাফ হতে পারে অথবা নেগেটিভ হাফ হতে পারে। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখি, তখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আমরা n এর ভ্যালু 3 মানে থার্ড শেলের এক্সাম্পলটা আমরা দেখি। তো আমার n এর ভ্যালু 3 ফর দ্য থার্ড শেল, ভালো কথা। l এর ভ্যালু কিভাবে ডিসাইড করে, l এর ভ্যালু হলো 0 থেকে 2 পর্যন্ত, মানে 3 এর একটা ভ্যালু কম, n-1 পর্যন্ত। সো 0, 1, 2। ওকে, ফাইন। বলছিলাম কি যে যখন l এর ভ্যালু 0, ইট সিগনিফাইজ দ্য s অরবিটাল। l এর ভ্যালু যখন 1, সিগনিফাইজ দ্য p অরবিটাল। l এর ভ্যালু 2 মানে দ্য d অরবিটাল। অ্যান্ড সিন্স উই আর টকিং অ্যাবাউট দ্য থার্ড শেল, 3s, 3p, 3d। কেন 3 বসালাম? কাজ উই আর টকিং অ্যাবাউট দ্য থার্ড শেল, n এর ভ্যালু 3। ওকে, গেল। এখন খেয়াল করো, প্রত্যেকটা l এর ভ্যালুর জন্য আমার আলাদা আলাদা ml ভ্যালু আছে আবার। ওকে, সো যখন l এর ভ্যালু 0, আমার ml কিভাবে বের করে, -l থেকে +l পর্যন্ত। when the value of l is 0, my values of ml are -0 to 0, মানে বেসিক্যালি জাস্ট 0। সো l এর যখন l 0 তখন ml এর ভ্যালু জাস্ট 0। সো এটা জাস্ট একটা ভ্যালুর জন্য একটু কনফিউজিং। লেট আস মুভ অন টু l1। l এর ভ্যালু যখন 1, তখন আমার ml এর ভ্যালু -1 থেকে 1 পর্যন্ত। ওকে, সো -1, 0, 1, এই যে -1, 0, 1। আবার যখন l এর ভ্যালু 2, তখন আমার ml এর ভ্যালু -2 থেকে 2 পর্যন্ত। -2, -1, 0, 1, 2। এই নাম্বারগুলা ইটসেলফ দে ডোন্ট সিগনিফাই এনিথিং। ml এর ভ্যালুগুলা, ml এর ভ্যালু কতগুলা আছে সেটা একটা ব্যাপার সিগনিফাই করে। যেমন তোমার এস অরবিটালের জন্য, এস সাবশেলের জন্য তোমার ml এর ভ্যালু একটা ভ্যালু আছে, জাস্ট 0, একটা ভ্যালু। একটা ভ্যালু মানে তার কতগুলো অরবিটাল আছে সেই সাবশেলে? একটা। এই জন্যই আমাদের হচ্ছে এস সাবশেলে একটা অরবিটাল থাকে, মাত্র একটা বক্স থাকে, ইফ ইউ রিমেম্বার। আমরা সামনে একটু পরে করব। আর তোমার ml এর ভ্যালু যখন 3টা ভ্যালু আছে, মানে -1, 0 আর 1, 3টা ভ্যালু মানে 3টা সাবশেল আছে। এই জন্য আমরা যখন পি অরবিটাল, পি সাবশেল দেখি, তখন আমরা লিখি যে পি সাবশেলের মধ্যে তোমার 3টা অরবিটাল আছে, 3টা বক্স থাকবে আমার। আবার যখন আমার এল এর ভ্যালু 5টা ভ্যালু আছে, তখন 5টা অরবিটাল থাকবে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে দেখব কিছু এক্সাম্পল যে কিভাবে এগুলো অ্যাপ্লাই করে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারি। আচ্ছা, কি বলছিলাম যে এস অরবিটালে একটা সাবশেল থাকে, সেটা মানে কি? এই যে তোমার এস অরবিটাল যেটা, সেখানে কয়টা সাবশেল থাকবে, কয়টা অরবিটাল থাকবে, এরকম একটা অরবিটাল থাকবে। এক একটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন রাখতে পারবো? 2টা। পি অরবিটালে তোমার কয়টা অরবিটাল থাকে, সরি, পি সাবশেলে কয়টা অরবিটাল থাকে? 3টা থাকে। এই যে 3টা, 1, 2, 3।
প্রত্যেকটাতে দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন। সো আমি এস অরবিটালে টোটাল রাখতে পারি দুইটা ইলেকট্রন, পি অরবিটালে টোটাল রাখতে পারি কয়টা, 6টা ইলেকট্রন। ওকে, সিমিলারলি ডি অরবিটালে, ডি সাবশেলে তোমার 5টা এরকম অরবিটাল থাকে, প্রত্যেকটা অরবিটালে দুইটা দুইটা করে ইলেকট্রন, টোটাল আমি ডি সাবশেলে রাখতে পারি 10টা ইলেকট্রন। ওকে, সো যখন মানে এস অরবিটালে কিভাবে আমি সিগনিফাই করি যে কতগুলা ইলেকট্রন আছে এস সাবশেলে, এই উপরে একটা নাম্বার লিখে আমি সিগনিফাই করতে হবে যে S1, তখন এস সাবশেলে একটা ইলেকট্রন আছে, S2 মানে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি দুটা আছে, পি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 6, ডি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 10। আমরা এইভাবে করে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখি, এটা একটু রিকল করার চেষ্টা করো। এবার দেখো একটা এক্সাম্পল আমরা করে ফেলি ছোট করে, তাহলে বুঝতে পারবা সবচেয়ে ইজি। আচ্ছা দেখো যে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো আমরা এই এসপিডিএফ ফরম্যাটে। তো সোডিয়ামের ইলেকট্রন আছে তোমার 11টা, 11 ইলেকট্রনস, ঠিক আছে। তো সেটাকে এই ফরম্যাটে কিভাবে লেখে, তো আমরা কি লিখতাম কি যে 2 8 1 এইভাবে লিখতাম না, এটা হচ্ছে আমার ফার্স্ট শেলের জন্য, সেকেন্ড শেলের জন্য, থার্ড শেলের জন্য, এটাকে আমরা ভেঙে ফেলবো। ফার্স্ট শেলে আমরা জানি যে একটা এস অরবিটাল আছে, তো সেটাকে কি লেখা যায়, সেটাকে এভাবে লেখা যায় যে ফার্স্ট শেল এস অরবিটালে কয়টি ইলেকট্রন, আমার দুটি ইলেকট্রন আটতে হবে এখানে, তো আমি দুইটা ইলেকট্রন, আমার এস এর জায়গা আছে, আমার এস এর ক্যাপাসিটি ম্যাক্সিমাম 2 ইলেকট্রনস, সো আমি দুইটা এখানে রেখে দিতে পারি, রাখার জায়গা আমার আছে। এটা হচ্ছে ছিল ফার্স্ট শেল। সেকেন্ড শেল আমরা যদি আসি, মানে 2 এরও কিন্তু একটা এস অরবিটাল আছে, সো 2s আমার সেকেন্ড শেলে রাখতে হবে টোটাল 8টা ইলেকট্রন, কিন্তু আমার এস অরবিটালে তো ম্যাক্সিমাম দুইটা থাকতে পারে, সো আমি দুইটা আপাতত এখানে রাখি, কিন্তু আমার সেকেন্ড শেলে কিন্তু আবার পি অরবিটালও পি সাবশেলও থাকে। পি সাবশেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 6টি ইলেকট্রন, তো আমার বাকি যে 6টি ইলেকট্রন, মানে এই দুইটা রাখার পরে যে 6টি ইলেকট্রন বাকি আছে সেকেন্ড শেলের জন্য, সেই 6টি ইলেকট্রন আমি এখানে রেখে দিতে পারি। তো আমার বাকি কটা থাকছে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, একটা ইলেকট্রন থাকছে। কিন্তু সেকেন্ড শেলে কিন্তু আমার এস আর পি এর পর আর কোনো সাবশেল নাই, সো উই হ্যাভ টু মুভ অন টু দ্য থার্ড শেল। থার্ড শেলে আমাদের আবার আমরা সেই এস থেকে শুরু করব। এস এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি দুটো ইলেকট্রন, আমার কাছে এখন জাস্ট একটা আছে, তো আমি জাস্ট একটাকে এখানে সুন্দর করে অ্যাকোমোডেট করে ফেলতে পারি। দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম অ্যাটম। সোডিয়াম একেবারে নিউট্রাল একটা অ্যাটম। সেটাকে যদি এখন আমি এরকম বক্স আকারে লিখি, তখন কীরকম হবে, যেরকম দুইটা ইলেকট্রন, ঠিক আছে, যেহেতু অপোজিট স্পিন থাকবে, তো এইভাবে লিখি আমরা দুইটা ইলেকট্রন। তারপর 2s, এটা হচ্ছে আমার 1s ছিল, 2s যদি আমি আঁকি, যেরকম 2s আমার দুটো ইলেকট্রন আছে। তারপর 2p, সেখানে আমার কয়টা ইলেকট্রন আছে, 6টা, সো 1 2 3 4 5 6 হচ্ছে 2p। আর 3s তোমার একটা অরবিটাল থাকে, এই দেখো 3s, এখানে আমার দুটা ইলেকট্রন থাকবে না, এখানে একটা ইলেকট্রনই থাকবে। সো এটা হচ্ছে আমার একটা ফরম্যাট লেখার, এটা আরেকটা ফরম্যাট। এখন কথা হলো যে আমার এই যে আমি ফিল আপ করলাম, আমি কি সবসময় সিরিয়ালি ফিল আপ করবো, তো তোমার 1s, তারপর 2s 2p, তারপর 3s 3p 3d, সুন্দর করে দেবো 4s 4p 4d 4f, এভাবে কি আমি ফিল আপ করবো? না, ব্যাপারটা আসলে এরকম না। ফিল আপ করার একটা রুল আছে। রুলটা হলো যে যেই সাবশেলের এনার্জি কম, সেই সাবশেলটা আমরা ফার্স্টে ফিল আপ করি। এটা হচ্ছে থিওরিটা। কথা হলো যে থিওরি জানলে তো আমাদের হবে না, আমাদের হচ্ছে এরকম এই রিলেটেড প্রবলেম সলভ করতে হবে। তো এই ইলেকট্রনিক কনফিগারেশন লেখার জন্য একটা ল বা একটা ট্রিক বলতে পারো আমরা ইউজ করি, এরকম দেখতে। এই যে 1s লিখলাম, তারপর 2s 2p, ওকে, 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f, 6s 6p 6d, 7s 7p। আমাদের সাধারণত এত দূরে যাওয়া লাগে না, তাও আমরা ফর দ্য সেক অফ লার্নিং আমরা শিখে রাখি, যাতে করে কোয়েশ্চেন আসলে আমরা সলভ করতে পারি। কি অর্ডারে সলভ করব? সলভ করার অর্ডারটা হলো এরকম, তুমি ফার্স্টে এই ডায়াগোনালি লাইন আঁকবা, এই লাইন আঁকলাম, লাইন 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 লাইন, এরকম লাইন লাইন, সবগুলো এরকম প্যারালাল। ডিরেকশনটা কেমন দেখো, এই দিকে, কিন্তু এই দিকে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে এইদিকে এই, ঠিক আছে। কিভাবে অর্ডারটা সাজাই এবার আমি শুরু করি। আমার প্রথম লাইন, আমি এদিক দিয়ে আসতেছি 1s, ফার্স্টে আমি 1s অরবিটালকে ফুলফিল করব, 1s অরবিটালকে আমি ফিল আপ করবো ফার্স্টে।
তারপর আমার সিরিয়ালে কে আসে, এখান থেকে শুরু করবো 2s, তারপর হচ্ছে 2s হয়ে গেল। তারপর 2s এর পরে আমি আবার লাইনের শুরুতে চলে গেলাম 2p, 2p এর পরে কি আসে 3s, 3s এর পরে আবার লাইনের শুরুতে চলে গেলাম 3s এর পরে কি আসে 3p, 3p এর পরে কিন্তু আবার 4s এসে পড়ে, 4s এসে পড়ে। সো 4s এর পরে গিয়ে আবার 3d আসে, 3d, 4p, 5s, 4p, 5s and so on all the way up to 5f, 6d, 7p। তো দেখছো এটা কিন্তু নট নেসেসারি যে তোমার ফার্স্ট ছেলে সবগুলো ফিল আপ করবো, সেকেন্ড ছেলে সবগুলো ফিল আপ করবো, মানে ব্যাপারটা কিন্তু এমন না, এই অর্ডার না, অর্ডারটা হচ্ছে এরকম ডায়াগোনালি বাঁকা করে। ঠিক আছে, তো এই ডায়াগ্রামটা জাস্ট মনে রাখবা, যদি কখন এক্সাম হলে ভুলে যাও, টাইম নষ্ট না করে ঝটপট এই ডায়াগ্রামটা এঁকে তারপর তুমি অর্ডারটা কি অর্ডারে সাজাতে হবে ইলেকট্রনগুলো সেটা তুমি বের করে ফেলতে পারবা। একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, হিলিয়ামের দুইটা ইলেকট্রনকে আমি এভাবে লিখতে পারি যে 1s2, ফার্স্ট শেলে এস সাবশেলে একটা অরবিটাল আছে, সে অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে। তো ব্যাপারটা দেখতে কেমন দাঁড়াচ্ছে, এই তোমার 1s সাবশেলের একটা অরবিটাল, সেখানে দুটি ইলেকট্রন থাকবে। ইলেকট্রনগুলো আঁকার সিস্টেম কিন্তু আমি একটু আগে অলরেডি দেখাই ফেলছি, বাট তাও আবার একটু দেখাই যে অপোজিট দিকে আঁকতে হয়, সেম দিকে আঁকা যায় না। যেমন ধরো তোমার এভাবে আঁকতে পারবা না, এরকম সেম ডিরেকশনে প্যারালালি আঁকতে পারবা না, সেটা একটা থিওরি হলো। সেম ডিরেকশন যদি ইলেকট্রনগুলো স্পিন করে তখন নাকি একজন আরেকজনকে রিপেল করে, দে কান্ট স্টে ইন দ্য সেম অরবিটাল। সো ইন অর্ডার ফর দ্য ইলেকট্রনস টু স্টে ইন দ্য সেম অরবিটাল দে হ্যাভ টু অ্যাট্রাক্ট ওয়ান অ্যানাদার, দেয়ারফর দে হ্যাভ টু স্পিন ইন অপোজিট ডিরেকশনস। তারা এমন একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে যার কারণে একজন একজনকে অ্যাট্রাক্ট করে ম্যাগনেটের মতো। এত সব থিওরি দরকার নাই, তুমি জাস্ট একটুক মনে রাখো যে একটা পার্টিকুলার অরবিটাল মানে এমন একটা বক্সে দুইটা ইলেকট্রন রাখা যায় ম্যাক্সিমাম, আমরা জানি, কিন্তু ইলেকট্রনগুলোর স্পিন হতে হবে অপোজিট। এই রুলটার নাম হচ্ছে পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। একটা এক্সাম্পল দেখি, নাইট্রোজেন 7টা ইলেকট্রন, কিভাবে সাজাবো, 1s2, 2s2, 2p3, এভাবে তো সাজাবো তাই না, যে 1s2, 2s2, 2p3। যদি তুমি এখন ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লেখে এটা যদি এখনো শিওর না হও, এটা নিয়ে তোমার এলেভেলসের পর আরেকটু রিভিশন দাও, অথবা এই ভিডিওটি রিওয়াইন্ড করে আরেকবার দেখো। কিন্তু এটা কিন্তু আমাদের একেবারে বেসিক, এটা আমাদের লেখা জানতে হবে। এখন আমরা একটু বক্স আকারে দেখি, অ্যারো দিয়ে বক্স দিয়ে দেখি, 2s, 2p, এই হচ্ছে আমার 1s, আমার 2s, আমার 2p সাবশেল। 1s এর দুইটা ইলেকট্রন, সো 1 2, 2s এর দুটো ইলেকট্রন, সো 1 2, 2p তে তিনটা ইলেকট্রন, সো 1 2 3। সুন্দর হয়ে গেল না? এই আনসারটা কিন্তু ভুল, কারণ আমার একটা রুল আছে, আর একটা যেটাকে বলা হচ্ছে হান্স রুল, কেউ হুন্স রুল বলে, আমি জানি না যে কোনটা কারেক্ট প্রোনাউন্সিয়েশন, বাট হান্স রুল বা হুন্স রুল হোয়াট এভার। তোমার হচ্ছে এই রুলটা বলে যে তোমার ইলেকট্রন তোমার যতক্ষণ পর্যন্ত সবগুলা অরবিটাল ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পেয়ার আপ করতে পারবা না। দেখো আমার কিন্তু এখন একটা অরবিটাল খালি, সেটা খালি থাকা সত্ত্বেও কিন্তু আমি এখানে পেয়ার করে ফেলছি, এটা আমি করতে পারবো না। আমার হাতে আছে তিনটে ইলেকট্রন, আমার তিনটে ইলেকট্রন হাতে আছে ফ্রি, তার মধ্যে আমার ইলেকট্রন সবগুলোকে সিঙ্গেল সিঙ্গেল করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সবগুলো অরবিটাল ফিল আপ না হয়। এখন সবগুলো আমার ফিল আপ হয়ে গেল, এখন যদি আমার কাছে আরেকটা ইলেকট্রন এক্সট্রা থাকে তখন গিয়ে আমি পেয়ার আপ করা শুরু করবো এখান থেকে, তার আগে আমি পেয়ার আপ করবো না। হান্স রুল বলে যে ফিল অল দ্য অরবিটালস অফ আ সাবশেল বিফোর পেয়ারিং, আর সবগুলার ডিরেকশন কিন্তু সেম হতে হবে। এখন আমি এই যে পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল আর হান্স রুল ইউজ করে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা করে ফেলি, 1s2, 2s2, 2p4। ঠিক আছে, দেখো আমি এখন এভাবে বক্সগুলোকে ফিল আপ করবো একেবারে পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল আর হান্স রুল দুইটা ইউজ করে। সো আমার দুইটা ইলেকট্রন, সো 1 2, দেখো আমি অপোজিট ডিরেকশনে স্পিনগুলো দিয়েছি, এর হচ্ছে আমি পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করলাম, আবার 2s2 অপোজিট ডিরেকশন পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। আর যে 2p4 আছে আমি সিরিয়ালি ফিল আপ করবো, ফার্স্টে সবগুলোকে সিঙ্গেল সিঙ্গেল করে দিব, এই 1 2 3 4, আরেকটা বাকি আছে, এইবার আমি এটা এখানে দিয়ে দিলাম। এভাবে আমরা যখন লিখবো তখন তুমি
একেবারে সিরিয়ালি ফিল আপ করো। ধরো যে 4টি ইলেকট্রন আছে তো 1 2 3, তারপর এসে তুমি পেয়ার আপ শুরু করো। তাহলে এই প্র্যাকটিস যদি তুমি ফলো করো তাহলে তোমার এই যে হান্স রুল আছে যেটা, সেটা কখনো তুমি ভুলবা না যে 1 2 3 তারপর এসে আমি পেয়ার আপ করলাম, রাদার দেন ফার্স্ট এটাকে পেয়ার আপ করে তারপর দুইটা এইভাবে লেখা। অ্যান্সার ফাইনালি কারেক্টই হবে, কিন্তু তুমি যেভাবে সলভ করতেছো এভাবে যদি সলভ করো যে 1 2 3 তারপর এসে আমি এটা লিখলাম, পেয়ার আপ করলাম, তাহলে তোমার হান্স রুলটা একেবারে সলভের মধ্যে, তোমার সলিউশনের মধ্যে মাথায় ঢুকে যাবে যে আমি এইভাবে সলভ করতে হবে, অ্যান্ড দিস ইজ দ্য হান্স রুল। এবার দেখি আমাদের লাইফটাকে একটু সহজ কিভাবে করা যায়। এখানে আমরা সোডিয়াম নিয়ে কাজ করতেছি, নিয়ন নিয়ে কাজ করতেছি, দিস আর সিম্পল। যদি ধরো যে তোমার অ্যাটমিক নাম্বার বা ইলেকট্রন তোমার ধরো যে 50টা আছে 60টা আছে, তখন তো অনেকগুলো লিখতে হবে, তাই না? সো টু সেভ আওয়ার টাইম দ্য সায়েন্টিস্ট দে কেম আপ উইথ অ্যান এফিশিয়েন্ট ওয়ে। তুমি খেয়াল করো নিয়নের ইলেকট্রন কনফিগারেশন এরকম 1:2:2p6, সোডিয়ামের কনফিগারেশন 1:2:2p6 3s1। কেয়ারফুলি অবজার্ভ করে দেখো তো, এই যে 1:2:2p6 1:2:2p6 সেম না দুটো ইলেকট্রনের কনফিগারেশন? তা আমি যদি এটাকে এভাবে বলি যে নিয়ন তারপর 3s1, তাতে কি কোনো ভুল আছে? কোনোই ভুল নাই। তুমি যদি সাপোজ এভাবে দেখো যে নিয়ন তারপর এটা মানে কি যে সোডিয়াম ইলেকট্রন কনফিগারেশন, সেখানে নিয়ন কোথা থেকে আসলো? আমি বোঝাতে যাচ্ছি যে এখানে ফার্স্টে নিয়নের ইলেকট্রন কনফিগারেশনটা বসবে, যেটা কিনা 1s2 2s2 2p6, তারপর আমার একটা 3s1 আছে। এই পুরো জিনিসটাকে শর্ট করে এভাবে লেখা, দেখো কত বড় লেখাটা আমার কত ছোট হয়ে আসলো। সো দিস ইজ হাউ উই রাইট দ্য ইলেকট্রন কনফিগারেশন ইন টার্মস অফ নোবেল গ্যাস। তো সেটার জন্য তোমার কিছু করতে হবে না, শুধু সবগুলো নোবেল গ্যাসের ইলেকট্রন কনফিগারেশনগুলো একবার একবার করে লিখে ফেলতে হবে পিরিয়ডিক টেবিল দেখে। সেটা তোমার প্র্যাকটিস, তোমার হোমওয়ার্ক থাকলো। সোডিয়ামের 11 ইলেকট্রনস আমি একটু আগে যেরকম দেখলাম, তো তাই ইলেকট্রন কনফিগারেশন আমরা এইভাবে লিখতে পারি নিয়ন 3s1। ইমিডিয়েটলি তারপরে ম্যাগনেসিয়াম আছে উইথ 12 ইলেকট্রনস, সিমিলারলি আমি লিখতে পারি যে নিয়ন 3s2। 3s2 এর পাশে কিন্তু তোমার 3d যেটা আছে সেটা কিন্তু এখনো খালি আছে, ঠিক আছে? এটা কিন্তু এখনো খালি। তো আমার যে এক্সট্রা একটা ইলেকট্রন আসলো এমজির জন্য, সেই ইলেকট্রনটা কিন্তু আমি 3s এ অ্যাড করেছি, 3d তে অ্যাড করি নাই। 3d টা কিন্তু এখনো খালি আছে। এই যে একটা কনসেপ্ট যে আমি 3s আমার এখনো জায়গা আছে, ওর ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন ও অকুপাই করতে পারে, তো আমি ফার্স্ট এটাকে ফিল আপ করে তারপর আমি 3d তে যাই। হ্যাঁ, এই যে একটা কনসেপ্ট যে আমি একটা পাত্র ফিল আপ হওয়ার পরে আমি আরেকটা পাত্র ভরা শুরু করব, এই প্রিন্সিপালের নাম হলো দ্য আউফবাউ প্রিন্সিপাল। আউফবাউ প্রিন্সিপাল, ওকে? এই আউফবাউ প্রিন্সিপালের কিছু এক্সেপশন আছে, কিছু কিছু এলিমেন্ট আছে তারা আউফবাউ প্রিন্সিপালটাকে ফলো করে না। কিরকম? এমন একজন রেবেল হচ্ছে তোমার ক্রোমিয়াম 24। মানে ক্রোমিয়াম 24 বলতে হচ্ছে ক্রোমিয়াম, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 24। তো ক্রোমিয়াম 24 ইলেকট্রনের মধ্যে আমরা 18টা ইলেকট্রন কিন্তু আর্গানের আছে। তো আমরা সেই 18টা ইলেকট্রনকে আর্গানের ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে সাবস্টিটিউট করতে পারি। ইফ ইউ আর নট শিওর অ্যাবাউট দিস, তুমি পুরোটাই সুন্দর করে আবার লেখো যে 1:2:2p6 সুন্দর করে পুরোটা লিখতে পারো, নো হার্ম। তারপর আমার আসবে এই 3d6, ঠিক আছে? এখানে আমার 18টি ইলেকট্রন জায়গা হয়ে গেল আর্গানের কনফিগারেশনে, বাকি 6টা ইলেকট্রন থাকে। 6টা আমি সুন্দর করে আমার ইমিডিয়েটলি এই আর্গানের কনফিগারেশনের পর আমার 3d আসে আমার সিরিয়ালে, তো আমি 3d আমার ম্যাক্সিমাম 10টা জায়গা আছে, তার মধ্যে আমি 6টা সুন্দর করে ফিল আপ করতেই পারি, তাই না? অবশ্যই পারি। এখন যদিও ওর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 10টা, আমি এখানে 6টি ইলেকট্রন ফিল আপ করলাম, 3d ইমিডিয়েটলি পরে কিন্তু আমার 4s সাবশেলটা এখনো খালি পড়ে আছে। ক্রোমিয়াম যে ফাজলামিটা করে যে তোমার 3d সাবশেলে কয়টা তোমার 5টা অরবিটাল থাকে, এরকম 5টা অরবিটাল থাকে। তো আমি এরকম 1 2 3 4 5 6, আর এখানে 4sটা এখনো খালি, এটা হচ্ছে আমার 3d। ক্রোমিয়াম যে কাজটা করে তার এক ধরনের একটা ওসিডির মতো আছে। সে কি চায়? সে চায় যে আচ্ছা আমার এখানে তো এটা 6টি ইলেকট্রন হয়ে গেল, আমি যদি একটা ইলেকট্রনকে এখান থেকে বাদ দিয়ে যদি আমি 4s এ নিয়ে যেতে পারি, তখন আমি কি সুন্দর দেখা যাচ্ছে আমার 3d সবগুলো অরবিটালে একটা একটা ইলেকট্রন, মানে আমার 3dটা হাফ ফিল্ড। ক্রোমিয়াম এই কনফিগারেশনটাকে প্রেফার করে। কামিং ব্যাক টু রিয়ালিটি, ক্রোমিয়াম অ্যাকচুয়ালি কোনো কিছু প্রেফারই করে না, পুরোটা এনার্জির খেলা। যে যখন এরকম একটা সাবশেল হাফ ফিল থাকে, সেটা এনার্জেটিক্যালি ন্যাচারালি মোর স্টেবল হয়, সেই জন্য সে একটা ইলেকট্রনকে এখান থেকে এখানে পাঠিয়ে দেয়। আমার কিন্তু আউফবাউ প্রিন্সিপাল বলছিল যতক্ষণ পর্যন্ত 3d ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত আমি 4s এ যাবো না,
কিন্তু এই ধরনের কিছু কালপ্রিট, ক্রোমিয়াম, তারপর তোমার এখানে নিওবিয়াম আছে, কপার আছে, মলিবডেনাম আছে, লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিব আমাদের গ্রুপে, বাই দ্য ওয়ে। সো এরকম কিছু কালপ্রিট আছে ক্রোমিয়ামের মতো, তারা এটাকে ফলো করে না, আউটওয়ের প্রিন্সিপালকে ফলো করে না। তারা বলে যে আচ্ছা আমি যদি একটা ইলেকট্রন এখান থেকে ট্রান্সফার করতে পারি, দেখা যাচ্ছে আমি হাফ ফিল্ড সাবশেল পাচ্ছি, সেটা আমার দেখতে সুন্দর লাগে, অথবা এনার্জেটিক্যালি মোর স্টেবল, সাইন্টিফিক টার্মসে। তুমি দেখতে সুন্দর লাগে এটা লিখবা না অ্যাডমিশন এক্সামে, বাই দ্য ওয়ে। বলবা যে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার করলে কনফিগারেশনটা মোর এনার্জেটিক্যালি স্টেবল হয়। কথা হলো হাউ ফার ক্যান দে গো, তারা কতগুলো ইলেকট্রন এভাবে ট্রান্সফার করে সো কল্ড একটা স্টেবল ফর্ম তারা অ্যাচিভ করবে? ম্যাক্সিমাম একটা। যদি এখানে এমন হইতো যে এখানে এখানে একটা ইলেকট্রন, এখানে ইলেকট্রন, দে হ্যাভ টু ট্রান্সফার 2 ইলেকট্রনস টু গেট দিস স্টেবল স্টেট, তখন আর সেই কাজটা তারা করতো না। যেহেতু এখানে জাস্ট একটা ইলেকট্রন ট্রান্সফার করলেই তোমার স্টেবল ফর্মটা আসতেছে, এই জন্যই শুধু এই ট্রান্সফারটা বা এই এক্সেপশনটা হচ্ছে। ওকে, তো এই পুরো যে লিস্টটা আছে যে কারা কারা এরকম এক্সেপশন আছে সেটাও তোমাদেরকে দিয়ে দিব। আর বাকি সবার জন্য আহব প্রিন্সিপাল, হান্স রুল আর পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করে ফেলবো। সো তোমার মেমোরাইজ করা বলতে তোমার শুধু সেই নামগুলো মেমোরাইজ করা লাগবে যারা হচ্ছে এক্সেপশন। তো যখন তুমি এক্সেপশনগুলোকে কোয়েশ্চেন পেপারে দেখবা তখনই বুঝতে হবে যে আচ্ছা এখানে কিন্তু আমার আহব প্রিন্সিপাল ফলো করবে না, একটু তখন কেয়ারফুলি করতে হবে। আর বাকি সবগুলা আমাদের যে 3টা রুল, এই যে হান্স রুল, পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, আহবের প্রিন্সিপাল, এগুলো ফলো করে ইলেকট্রনিক কনফিগারেশন লিখলেই আমরা আনসার করতে পারবো কারেক্টলি। এবার আমরা আসি নিউট্রন প্রোটনের ম্যাথে। তো নিউট্রন আর প্রোটনের ম্যাথগুলো এতটাই ছোট যে তাদের জন্য একটা আলাদা ইউনিট আছে। যেমন আমরা মাইক্রোমিটার ধরি বা মিলিমিটার ধরি খুব ছোট জিনিসের জন্য, উই ডোন্ট সে লাইক 0.00001 মিটার কোনো একটা জিনিসের জন্য, সো এটাকে আমরা 1 মিলিমিটার বা 1 মাইক্রোমিটার বলি। সেরকম নিউট্রনের ম্যাথ আমরা 1.0086 AMU, প্রোটনের ম্যাথ হচ্ছে 1.0076 AMU। এই AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিটের ভ্যালু হলো 1 AMU বা 1 atomic mass unit is equal to 1.6605 into 10 to the power minus 27 kg, which means the mass of neutron is 1.006 into 1.6605 into 10 to the power minus 27 kg. Proton mass হলো 1.0076 into 1.6605 into 10 to the power minus 27 kg। সেটাকে আমরা ছোট করে AMU তে লিখি। এখন আমার এখানে একটা এলিমেন্ট আছে, এই এলিমেন্টের 93 প্রোটনস আর 239টা প্রোটন প্লাস ইলেকট্রন। মানে আমরা যদি ভেঙে বলি তাহলে 93টা প্রোটন আছে আর দুটোকে মাইনাস করলে মানে 146টা নিউট্রন আছে। তো আমার প্রোটনের ম্যাস আর নিউট্রনের ম্যাস যদি আমি মাল্টিপ্লাই করি তখন আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল ওর যে নিউক্লিয়াস, ও নিউক্লিয়াসের ম্যাস আমার আসতেছে 240.944 AMU। নিউক্লিয়াসের ম্যাস আসতেছে 240.944 AMU। যদি এই পার্টটা না বুঝো পজ করো আর দেখো যে জাস্ট কিছুই না, শুধু প্রোটনের ম্যাস সবগুলো টোটাল করলাম, নিউট্রনের ম্যাস সবগুলো টোটাল করে অ্যাড করলাম টু ফাইন্ড দ্য টোটাল ম্যাস অফ দ্য নিউক্লিয়াস। কিন্তু সমস্যা হলো যখন আমি নিউক্লিয়াসটা মেজার করি, কথা কথা একটা মেজারিং স্কেল আছে, সেই স্কেলে মেজার করলে দেখা যায় যে ম্যাসটা 240 থেকে কম আসে, 237.81 AMU আসে। কথা হলো বাকি 3.134 AMU গেল কোথায়? এটার আনসার হলো দ্য ম্যাস ইজ বিং ইউজড টু বাইন্ড দ্য কন্টেন্টস অফ দ্য নিউক্লিয়াস টুগেদার। সেটাকে আমরা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বলি, বা শুধু বাইন্ডিং এনার্জি অনেক রকমে বলে। তো এটা কিভাবে কাজ করে আসলে, যে ম্যাস আবার এনার্জিতে কেমনে কনভার্ট হয়? উই আর টকিং অ্যাবাউট ম্যাস বিং কনভার্টেড টু এনার্জি। সেটা কিভাবে হয় সেটার জন্য একটা ফর্মুলা আছে, E ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এনার্জি ইজ ইকুয়াল টু ম্যাস ইন্টু সি স্কোয়ার। সি মানে হচ্ছে দ্য স্পিড অফ লাইট। এখানে একটা ব্যাপার হচ্ছে যে ম্যাসটা অ্যাকচুয়ালি এই ম্যাস ডেফিসিট, এটা ঠিক আছে, এটাকে ম্যাস ডেফিসিট বলে, যে যেই পার্টটা অ্যাকচুয়ালি আমাদের মিলে নাই, যেটা মিসিং ম্যাসটা আমরা এখানে বসাই। ওকে, তো কথা হলো এই যে 3.134 AMU যে ম্যাস আছে, যে ওজন আছে, এই ম্যাসটা তোমার এনার্জিতে কনভার্ট হয়ে ইটস হোল্ডিং দ্য কন্টেন্টস অফ দ্য নিউক্লিয়াস টুগেদার। বিকজ তোমার নিউক্লিয়াসের ভিতরে তো প্রোটন থাকে, নিউট্রন থাকে, তো প্রোটন তো একজনকে রিপেল করার কথা, তাই না? তো কেন রিপেল করে দ্য নিউক্লিয়াস ইজ নট মানে এক্সপ্লোডিং? সেটা কারণ হলো যে দের ইজ সাম এনার্জি হোল্ডিং দ্য নিউক্লিয়াস টুগেদার। সেই এনার্জিটার নামই হলো বাইন্ডিং এনার্জি। আর সেটা বের করার ফর্মুলা হলো E is equal to mc square, but E is the binding energy, m is the mass deficit, and c is the speed of light. তো আমরা বের করি যে আমাদের 3.134 AMU এর জন্য কতটুক এনার্জি আমার হচ্ছে। 3.134 AMU যেহেতু, সেটাকে আমার অ্যাকচুয়াল ম্যাসে তো কনভার্ট করতে হবে, 1.6605 ইন্টু 10 minus 27 হচ্ছে আমার m, স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম 3 into 10 to the power 8 স্কোয়ার। স্কোয়ারটা বলা যাবে না, কমন মিস্টেক। সেটা করলে আমার আসে
68 ইন্টু 10⁻⁻10 জুল। আমরা না এরকম জুল মানে 10⁻⁻10 মানে এরকম বড় বড় নাম্বার আমাদের পছন্দ না, আমরা এটাকে আবার একটা নতুন ইউনিটে নিয়ে আসবো। তো কথা হচ্ছে তুমি যখন এই ভ্যালুগুলোকে, যখন তুমি জুলের একটা ভ্যালুকে যখন তুমি 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে তুমি ডিভাইড করো, তখন দিস ভ্যালু গেটস কনভার্টেড টু আ নিউ ইউনিট কল্ড ইলেকট্রন ভোল্ট। এটা আমাদের এ লেভেলসে করানোর কথা। ওকে, তো তুমি যখন জুলকে এই নাম্বার দিয়ে ডিভাইড করো, ইট গেটস কনভার্টেড টু আ ইউনিট কল্ড ইলেকট্রন ভোল্ট। সো সেখান থেকে আমার আসে 2.93 গিগা ইলেকট্রন volt. So this mass, the mass deficit has been converted to this amount of energy to hold the contents of the nucleus together. আরেকটা কমন কোয়েশ্চেন হলো, what is the binding energy per nucleon? নিউক্লিয়ন মানে হলো তোমার নিউক্লিয়াসের টোটাল ম্যাস কত। তো আমার বাইন্ডিং এনার্জি হচ্ছে 2.93 গিগা ইলেকট্রন ভোল্ট, আর আমার নিউক্লিয়াসের টোটাল ম্যাস হচ্ছে 239। তো আমার টোটাল এক একটা নিউক্লিয়নের জন্য কতটুকু এনার্জি আমার খরচ হচ্ছে, সেটা আনসার হলো E বাই A, দ্যাট ইজ 2.93 বাই 239, 0.0123 গিগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। এটা হচ্ছে একটা কমন কোয়েশ্চেন, যে হোয়াট ইজ দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। আমরা জানি যে লাইটের একটা এনার্জি আছে, লাইট এনার্জি বলতে আমরা একটা এনার্জি টাইপ আছে না, তো লাইট একটা এনার্জিকে আমরা মেজার করব, ঠিক আছে। এখন মনে করো যে 589 ন্যানোমিটার এই ওয়েভলেংথের একটা লাইট এমিট হচ্ছে, সে লাইটের এনার্জি কত, সে লাইটের ফোটনের এনার্জি কত, সেটার জন্য একটা সিম্পল ফর্মুলা আছে, কিছু না শুধু ফর্মুলাতে বসাই দিব, E is equal to hc by lambda, যেখানে h হলো the Planck's constant, Planck স্পেলিং আমি ভুলে গেছি, Planck constant, যেটার ভ্যালু হলো 6.63 into 10⁻34 জুল পার সেকেন্ড। এটা হচ্ছে Planck's constant। c মানে the speed of light in vacuum, 3 into 10⁸ মিটার পার সেকেন্ড, আর তোমার ল্যামডা মানে the wavelength in meters of course, সেটাকে আমি মিটারে কনভার্ট করতে হবে। সো আমি এই দুটো তো আমার কনস্ট্যান্ট, সো আমার জাস্ট যদি আমি ওয়েভলেংথটা জানি, তখনই আমি সেই লাইটের ফোটনের এনার্জিটা বের করে ফেলতে পারবো। তো আমার ল্যামডা এখানে দেওয়া আছে, বের করে ফেলে আমরা 6.63 into 10⁻⁻34 into 3 into 10⁸ divided by 589 into 10⁻⁹। ঠিক আছে, এটা কিন্তু ভুলা যাবে না, ইটস এ ভেরি কমন এরর, মিটারও কনভার্ট করতে হবে। ক্যালকুলেট করার পর আমার আসে 3.38 into 10⁻⁻19 জুল। তো আমরা এনার্জির দুইটা ইউনিট অলরেডি জানি, একটা হচ্ছে জুল, একটা একটু আগে শিখলাম যে ইলেকট্রন ভোল্ট, আরেকটা জানতে হবে ক্যালোরি। ওকে, তো ক্যালোরির জন্য এটা জাস্ট মুখস্থ করে রাখো যে 1 জুল ইজ ইকুয়াল টু 0.24 ক্যালোরি। এটা জাস্ট জেনে রাখো, যখন তোমার ক্যালোরিতে বলবে তখন ক্যালোরিতে আনসার করবা, জুলে বললে জুলে, ইলেকট্রন বলতে ইলেকট্রন ভোল্টে আনসার করবা। আমরা জানি যে একটা ইলেকট্রন যখন তার ফার্স্ট শেল থেকে সেকেন্ড শেলে জাম্প করে তখন সে এনার্জি অ্যাবজর্ব করে, অথবা যখন সে থার্ড শেল থেকে নিচের কোনো শেলে নেমে আসে তখন সে এনার্জি রিলিজ করে। কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে বা কতটুকু এনার্জি রিলিজ করবে সেটা কোয়ান্টিফাই করার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা আছে, কিন্তু আনফর্চুনেটলি সেই ফর্মুলাটা শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো আমরা এনার্জি বের করবো না ডিরেক্টলি, আমরা বের করব কত ওয়েভলেংথের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সে রিলিজ করবে। এক কথা হলো যখন সে উপরের এনার্জি লেভেল উঠবে তখন সে একটা ওয়েভলেংথ অ্যাবজর্ব করবে, অথবা সে যখন কোনো হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে নেমে আসবে তখন সে কোনো একটা পার্টিকুলার ওয়েভলেংথের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সে রিলিজ করবে। সেই ওয়েভলেংথটা কতটুক, সেই ওয়েভলেংথটা আমরা বের করার একটা ফর্মুলা এখন শিখবো। ফর্মুলাটা হলো 1 by lambda is equal to RH 1 by n1 square 1 by n2 square। এই সাইনটা বলতে আবার কি বোঝায়? এই সাইনটা বলতে ডিফারেন্সকে বোঝায়। n1 মানে সে আগে কোন শেলে ছিল, n2 মানে সে পরে কোন শেলে আসছে। ফর এক্সাম্পল সে থার্ড শেল থেকে ফোর্থ শেলে গিয়েছে, থার্ড শেল থেকে ফোর্থ শেলে, ফ্রম থার্ড টু ফোর্থ। সো n1 is equal to 3, n2 is equal to 4।
ডিফারেন্সটা আমি এইভাবে মাইনাস না দিয়ে এরকম একটা বাঁকা কেন একটা সাইন দিলাম, কারণ তোমার এমনভাবে এটাকে সাজাতে হবে যাতে করে ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুটা সে ভ্যালুটা পজিটিভ আসে, কাজ ওয়েভলেন্থ তোমার কখনো নেগেটিভ হতে পারবে না, তাই না? তো আমরা ফার্স্টে দেখেছি এই রিডবার্গ, এটাকে বলা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু আমার আছে 1.099 1.097 ইন্টু 10⁻7 পার মিটার। এটা হচ্ছে আমার রিডবার্গ কনস্ট্যান্ট। এটা ছাড়া আর বেসিক্যালি কিছু জানা লাগছে না আমার। এখন আমি ফর্মুলাটাকে একটু অ্যাপ্লাই করি। আমার একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমার বলছে যে ইলেকট্রন জাম্পিং ফ্রম ফার্স্ট টু থার্ড শেল, ফার্স্ট শেল থেকে থার্ড শেলে সে জাম্প করবে। ওকে, সো আমার N1 কি, মানে তার ইনিশিয়াল শেল কোনটা, ফার্স্ট শেল। আমার N2 কি, আমার ফাইনাল শেল, সেটা হচ্ছে থার্ড শেল। এখন দেখো আমি কি সুন্দর করে এটাকে সাজাই যাতে করে আমার ব্র্যাকেটের ভ্যালুটা, এই ব্র্যাকেটের ভ্যালুটা পজিটিভ আসে। সো আমার রিডবার্গ কনস্ট্যান্ট 1.097 ইন্টু 10⁻7 ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। এটা কিন্তু 1/3 স্কোয়ার মাইনাস 1/1 স্কোয়ারও লিখতে পারতাম, কিন্তু তখন আমার ভ্যালুটা মাইনাস আসতো। এই জন্য আমি ইচ্ছা করে 1/3 স্কোয়ারটাকে 1 স্কোয়ারের পরে দিয়েছি যাতে করে আমার এই ভিতরে ভ্যালুটা পজিটিভ আসে। এই এতটুকু জাজমেন্ট তোমার একদম এক্সাম হলে বসে করতে হবে। তাহলে আমি ক্যালকুলেট করলে আমার ল্যামডা আসে 1.026 ইন্টু 10⁻7 মিটার্স। ঠিক আছে, তো আবার আমরা জানি যে আমাদের এরকম 10⁻7 10⁻10 10⁻26 আমাদের এত বড় বড় নাম্বার আমাদের পছন্দ না, আমরা সেটাকে আরেকটা ইউনিটও কনভার্ট করে ফেলবো। সেই ইউনিটটার নাম হলো অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻10 মিটার্স। তো আমি এটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করে ফেলতে পারি। হাউ? বাই ডিভাইডিং বাই 10⁻10। আমি যদি এই ভ্যালুটাকে 10⁻10 দিয়ে ডিভাইড করি তখন আমি এটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করে ফেলতে পারবো। সেটা করলে আমার কি আসে, করলে আমার আসে 1026 অ্যাংস্ট্রমস। তো এই ওয়েভলেংথের একটা ওয়েভ হচ্ছে অ্যাবজর্ব করবে আমার ইলেকট্রন যখন সে ফার্স্ট থেকে থার্ড শেলে যাবে। মাঝে মধ্যে একটা এক্সটেনশন কোয়েশ্চেন আসে যে আচ্ছা এই যে একটা ওয়েভলেংথ যে রিলিজ হইলো সেটা কোন টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে পড়ে। যদি ভিজিবল লাইটের মধ্যে পড়ে তাহলে তার কালারটা কি? দিস ওয়াজ এ ভেরি কমন কোয়েশ্চেন ইন আওয়ার এ লেভেলস অ্যাজ ওয়েল। তো আমাদের যে একটা চার্ট আছে এটা ইন্টারনেটে একদম ওয়াইডলি অ্যাভেলেবল। এটা যে কোনো একটা চার্ট তুমি মুখস্থ করে ফেলো যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের কোন ওয়েভলেংথটা অ্যাপ্রক্সিমেটলি কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে পড়ে, আবার ভিজিবল লাইটের মধ্যে কোন ওয়েভলেংথটা কিসের মধ্যে পড়ে। তো এই চার্টটা একটু তোমার নিজে থেকে মুখস্থ করে ফেলতে হবে। আইসোটোপ, আইসোটোন, আইসোবার ডিফারেন্স কি? আইসোটোপ মানে আমরা জানি সেম নাম্বার অফ প্রোটনস ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস, যেমন আমাদের কার্বন 12 আছে, কার্বন 14 আছে, আইসোটোপস। আইসোটোন মানে হলো সেম নাম্বার অফ নিউট্রনস, সেম নাম্বার অফ নিউট্রনস। আইসোবার মানে হলো সেম নাম্বার অফ নিউক্লিয়নস, মানে উপরে যে নাম্বারটা আমরা লিখি যে প্রোটন প্লাস নিউট্রন একসাথে অ্যাড করলে তোমার টোটাল নাম্বারটা সেম আসবে, সেম নাম্বার অফ নিউক্লিয়নস। এক্সাম্পল হলো সালফার 40, ক্লোরিন 40, পটাশিয়াম 40, দিস আর আইসোবার্স। যেমন সেভেন্থ শেলে একটা অ্যাটমের সেভেন্থ শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন আমি জায়গা করতে পারি, সেটার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো 2n স্কোয়ার, ওয়ার n ইজ দ্য শেল নাম্বার। সো আমি সেভেন্থ শেলে টোটাল 98টা ইলেকট্রন থিওরিটিক্যালি অ্যাকোমোডেট করতে পারি। আমি জানি না যে সেটা এনার্জিটিক্যালি স্টেবল হবে কি হবে না, কিন্তু আমি থিওরিটিক্যালি সেভেন্থ শেলে 98টা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারি। তার ফর্মুলা হলো 2n স্কোয়ার। এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের আরও কিছু কনসেপ্ট বাকি আছে, সেই কনসেপ্টগুলো আমরা আমাদের ক্লাসে অ্যাকোমোডেট করতে পারবো। তখন তোমাদেরকে বাকি কনসেপ্টগুলো দেখাবো, আর এই রিলেটেড কিছু ম্যাথ আমরা আমাদের লাইভ ক্লাসে করবো।